কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাওয়ার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 01222901-701-এ। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। পূব আকাশে সূর্যই ওঠে, পূব আকাশে সূর্যই ওঠে, ডিঙা জলে ভাসারে। মাসা মরার নিত্য খেলায়, আশায় মাসে চাষারে। মাসা মরার নিত্য খেলায়, আশায় মাসে চাষারে। ওরে মন মন লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। আমি রবীন্দ্রনাথ কলকাতা শহর থেকে বহু দূরে এই শিলাইদহতে চলে এসেছি বাবা মশাইয়ের আদেশে এখানকার জমিদারি দেখাশোনার জন্য। জমিদারি দেখাশোনা কতটা হচ্ছে সেটা হয়তো জানি না, কিন্তু এখানকার দামাল, পোষা, মানা, পদ্মা আর শান্ত ইছামতির সাথে মিলেমিশে আমার কবিতার ভাষা ও সুরে অনেকটাই পল্লীগ্রামের ছন্দ লেগেছে। আজ এই পদ্মার পাড়ে বসে জীবনে পাওয়া আর না পাওয়ার হিসেব করতে বসেছি। তাহলে শুরুই করা যাক সেই ছোট্টবেলা থেকে, যখন আমি আপন মনে আমাদের ওই বিশাল বাড়ির বারান্দায় দালানে ঘুরে বেড়াতাম। জীবনলতা অবনতা তব চরণে, জীবনলতা অবনতা তব চরণে। হরষ গীত উচ্ছ্বসিত হে। রবি, ও রবি, এই রবি কোথায় গেল রে? ছোকরাটা যে সারাদিন কোথায় ঘুরে বেড়ায় কে জানে। রবি,
ও রবি, ছেলেটা সে কোথায় যায়? রবি, ও রবি, তুমি এখানে? তোমাকে বলেছি না আমারে না বলে বাড়ির বাইরে বেরোবে না। তোমার জন্য বুঝি আমার কাজটাই চলে যায়। চলো 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 চলো। আমার বাবা মশাই সকলের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। উনি কলিকাতার বাড়িতে থাকলেই আমাকে নিয়ে ভোরবেলা গঙ্গার পাড়ে সূর্যোদয় দেখতে যেতেন। রবি, ওই যে দেখছো দূর, ওইটা হলো পূর্ব দিক। সদ্গময় তমসো মা। একটার পর একটা স্কুল, একটার পর একটা স্কুল পাল্টানো হচ্ছে, কোনো স্কুলে ওর মন বসছে না। এইভাবে রবির পড়াশোনা হবে? কি ব্যাপার রবি, আমি এসব কি শুনছি? আমার স্কুলে যেতে ভালো লাগে না। ওকে স্কুলে পাঠিও না, জোর করে স্কুলে পাঠালে ওর পড়াশোনা হবে না। হ্যাঁ, পিসি ঠিক বলেছে বুঝলে। রবি বাবা, এদিকে শোনো তো একটু। শোনো, তোমাকে আর স্কুলে যেয়ে পড়াশোনা করতে হবে না, তুমি বাড়িতেই পড়াশোনা করো বুঝলে। নায়েব মশাই, আপনি এক কাজ করুন, যত ভালো শিক্ষক আছেন তাদের ডেকে রবির বাড়িতেই পড়াশোনার ব্যবস্থা করুন। কি রবি, এবার খুশি তো? ব্যাস, আমার স্কুলে যাবার পাঠ উঠে গেল। বাড়ির সকলের কাছেই আমি হয়ে উঠলাম নিন্দার বস্তু। মাস্টারের কাছে পড়তে চায় না, স্কুলেও যেতে চায় না, এ আর মানুষ হবে না। কি সকলে নিন্দে করছে তো? বুঝি বুঝি, তবে তুই চিন্তা করিস না, তোর সাথে জ্যোতি দাদা আছে। হ্যাঁ, এই জ্যোতি দাদাই এই অসহায় অবহেলিত বালকটিকে আপন করে দিল। আমি কবিতা লেখা, গান লেখা, গানে সুর দেওয়া সবকিছুই শিখতে লাগলাম। আর জ্যোতি দাদার হাত ধরে এই আদহালো রহস্যের জগৎটাকে নতুন করে আবিষ্কার করতে পারলাম। বাড়িতে সানাই বেজে উঠল, চারিদিকে হৈ হৈ রব। জ্যোতি দাদার বউ আসছে। আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব তৈরি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে। ও জ্যোতি দাদা, কোথায় গেলে? এদিকে এসো, কি যাও, এসো এসো। দেখো দুটিতে বেশ ভালো মাখামাখি। তাই তো দেখছি, দুজনে তো বেশ ভালোই জমে উঠেছে। তা রবি, নতুন বৌঠানকে পছন্দ হয়েছে তো? চলো, আজ তোমাদের আমি রাজপুত্রের গল্প শোনাবো, চলো। গ্রীষ্মের পর বর্ষা, বর্ষার পর শরৎ। এই ষড় ঋতুর আগমন প্রত্যাগমন চলতেই থাকলো। আর আমি আর আমার নতুন বৌঠান বেড়ে উঠলাম এই ঠাকুর বাড়ির চলো। আচ্ছা রবি, আমাকে একটু কথা বলো তো, আমাকে ছাড়া কি তোমার এক দণ্ডও চলে না? না, বৌঠানকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। আচ্ছা, আজকে কি কবিতা লিখেছো আমাকে দেখাও। হ্যাঁ, এই নাও। না, এমন একটা জমেনি। সবসময় রবি কবিতাকে এত ছোট করো না গিন্নি। ছোট কোথায় করলাম?
যা সত্যি তাই বলেছি। তোমার হয়তো জানা নেই, আস্তে আস্তে রবি কবি হিসেবে খুব নাম ছড়াচ্ছে। তাই বুঝি? শুধু তাই নয়, কত পাঠক রবির এখন ভক্ত হচ্ছে, তুমি কি জানো? আচ্ছা, রবির এখন ভক্তও হচ্ছে? তুমি কি জানো জ্ঞানাঙ্কুর আর প্রতিবিম্ব পত্রিকায় রবির কবিতা ছাপছে? আর এটা কিন্তু সহজ ব্যাপার নয়। তাহলে বুঝতেই পারছো বৌঠান, আস্তে আস্তে আমার নাম বাড়ছে। তা কবি হিসেবে আমাকে সম্মান করতে শিখো। হ্যাঁ গো বৌঠান, রবি দাদা এখন আর হেলা ফেলা নয়, রবি দাদা এখন অনেকের গলার মুক্তোর মালা। যাও রবি, তুমি তোমার বৌঠানের রাগ ভাঙাও। তোমার বউ? তুমি রাগ ভাঙাও? না রবি, এখন আমাকে বেরোতে হবে, নাটকের রিহার্সাল আছে, বোঝোই তো নাটক পাগল আমি। তাই আমাকে এখন বেরোতে হবে, আমার থিয়েটারটাও আমাকে সামলাতে হবে। চলি। এই বনমালী, যা ঘোড়ার গাড়ি বার কর। কিন্তু রাগটা কেন করলে সেটা শুনি। রবি, তোমার লেখা পত্রিকায় ছাপবে, কত পাঠক তোমার ভক্ত হবে। হ্যাঁ, সে তো আনন্দের কথা। তুমি যত বড় হবে মানুষ তোমাকে তত আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। এই রবি তার বৌঠানকে ছেড়ে কোথাও কোনোদিন যাবে না। সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আমার প্রিয় নটি বিনোদিনী, তানপুর হাতে যেন সাক্ষাৎ দেবী। তাই বুঝি? একদমই তাই। তাই না হলে প্রিন্স জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এমন সুন্দরী বউ ছেড়ে এই নটি বিনোদিনীর কাছে পড়ে থাকে। রবি আর কাদম্বরীকে নিয়ে বাইরে কত সমালোচনা হচ্ছে। হঠাৎ নবগোপাল বাবুর মুখে এমন কথা? নববাবু নিশ্চয়ই বিনা কারণে কিছু বলে। শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় দিদি? বাবা মাসের কানে যেন এই সমস্ত খবর না যায়। আচ্ছা, নতুন বউকে কোনদিন হেসেলে আসতে দেখেছো? ও তো সারাদিন রবির সাথেই গল্প করে। নতুন বৌমা, তোমার প্রতি আমার কিছু অভিযোগ আছে, বুঝলে? কি অভিযোগ বাবা মশাই? নতুন বৌমা, তোমার আর রবির সম্পর্কটা নিয়ে এ বাড়ির লোক 5 কথা বলছে। বাবা মশাই, আমি এ বাড়ির মানুষকে খুব ভালোভাবেই চিনি। ওরা একটা সাধারণ সম্পর্ককে কলঙ্কিত করতে চায়, কিন্তু আমি তাতে পরোয়া করি না। একটা কথা ভালো করে খেয়াল রাখবে, এই ঠাকুর বাড়ির উপর কেউ আঙুল তুলে কথা বলবে, সেটা আমি মোটেই বরদাস্ত করব না। বিয়ে? হ্যাঁ। মানে এখন এই সময়? কিন্তু পরন্তু আর চলবে না, বুঝলে? এটা আমার হুকুম। আমি তোমার এতদিন তোমার কথা শুনেছি, এবার আমার কথা তোমার শুনতে হবে। আমাকে ডেকেছেন বাবা মশাই? আশা করি তুমি জানো নতুন বৌমা, যে এবছরের মধ্যেই আমি রবির বিয়ে দিতে চাই, বুঝলে? কিন্তু এত তাড়াতাড়ি রবির বিয়ে দেওয়ার কি দরকার ছিল বাবা মশাই? বাবা মশাই মুখে মুখে তর্ক করছো, সাহসটা দেখি তোমার কম নয়। আমি কথা বলছি তো। আশা করি বৌমা, রবির পাত্রী দেখার কাজটা তুমি ঠিকঠাক পালন করবে। ঠিক আছে বাবা মশাই, আপনি যেটা ভালো বুঝবেন আমি সেটাই পালন করব। বাবা মশাই, তোমার বিয়ে ঠিক করেছেন, উনি তোমার মেয়ে দেখার দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি কোনোদিন তোমার জন্য কোনো মেয়ে ঠিক করব না। কতদিন হয়ে গেল
তোমরা রবির জন্য একটা পাত্রে ঠিক করতে পারলে না। আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি বাবুমশাই। আরে চুপ করে দেখি তোমরা। রবিকে তো অনেক মেয়ে দেখানো হচ্ছে, কোনো মেয়েই পছন্দ হচ্ছে না। বাবা, রবির কি না কি করবো বলুন? আমাদের কর্মচারী বেনি মাধব রায়ের কন্যা ভবতারিণী, যশোরের বাসিন্দা, তার সাথেই আমি বিয়ে দেবো ঠিক করেছি। যতীন্দ্রনাথ, কালকেই বরং তোমরা রবিকে নিয়ে পাত্রী দেখার জন্য যশোরের দিকে রওনা হও। বাবামশাইয়ের আদেশ অনুযায়ী আমরা সবাই মিলে যশোরের ফুলতুলি গ্রামে গেলাম মেয়ে দেখার জন্য। রবির জন্য মেয়ে দেখতে হলে বন বাজার জঙ্গল সব খুঁজে বার করতে হবে। রবির জন্য মেয়ে দেখেই ছাড়বে। তোমাদেরই বা কি হলো? পরিবার আমার বাড়িতে এসেছেন, কি সৌভাগ্য। তাহলে বেনিমাধব বাবু আর দেরি কেন, আমরা কন্যাকে একটু দেখি। মেয়েকে নিয়ে আসছি, মেয়েকে নিয়ে আসছেন। কি গো আপনার মেয়েকে তৈরি করোনি? চল বসো 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 বসো। বাবা, এ তো একেবারে গাইয়া, আমাদের রবির সাথে একদমই মানাতে না। বাবা মশাইয়ের যখন আদেশ, তখন আমরা বা রবি কেউ আর না করতে পারবো। মেয়ে তো দেখতে খারাপ না, ভালোই। তাহলে ঠাকুর বাড়িতে সারাই বাজুক। তাহলে আগামী 24শে অগ্রহায়ণ আমরা রবির বিবাহ স্থির করি দাদা। হ্যাঁ, কেন না, ঠিক আছে। তাহলে আগামী 24 অগ্রহায়ণে রবির বিয়ে ঠিক হলো। শ্রাবণের পূর্ণিমাতে। বাহ, ভবতারিণী। কিন্তু মা, আজ থেকে তোমার এই ঠাকুর বাড়িতে নাম হবে মৃণালিনী। আমার খিদা পাইছে, সকাল থেকে কিচ্ছু খাই নাই। গাইয়া গাইয়া রে। আহ, তোমরা অধৈর্য হয়েও না। এই মৃণালিনীকেই স্কুলে ভর্তি করতে হবে, ইংরেজি শেখাতে হবে, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে হবে, আধুনিক করতে হবে, তবেই না ও ঠাকুর বাড়ির বউ হবে। আর এই সমস্ত দায়িত্ব কিন্তু আমি তোমাদেরই দিলাম। তুমি জানো আমি কে? কে? আমি একজন কবি, কবিতা লিখি। চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস এই সবকে আমি অনুভব করতে পারি, মনের কবিতা লিখি। আমার অনেক নামও আছে। পেয়ারা খাবা? পেয়ারা, ডাসা ডাসা পেয়ারা। ঢং। বুঝতেই পেরেছিলাম আমার মনস্তত্ত্ব বোঝার মতো ক্ষমতা এই বাচ্চা মেয়েটির একদমই নেই। আচ্ছা, তোমার নামটা জানো কি? আমার নাম বলেন্দ্রনাথ, লোকেরা আমাকে বলে বলে ডাকে। বলেন্দ্রনাথ? বাবা, কি বড় নাম। আমি তোমারে বলে বলে ডাকবো। সবাই বলে তুমি আমার কাকিমা হও। কাকি তো কি হয়েছে, আমি তোমার লাগেই বন্ধুত্ব করব। এই বাড়ির লোকগুলোর মুখগুলো কেমন গম্ভীর গম্ভীর। চলো ওই বাগানে খেলতে যাবো, চলো। ও কি, তুমি তো ঠিকঠাক হাঁটতেই পারো না। আমার ভাইপো বলেন্দ্রনাথকেই মৃণালিনী তার নিকট বন্ধু হিসেবে বেছে নিল। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন মারি।
হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়। হায় সজনী। কি জাহাজে পার্টি হচ্ছে? কালকে আমার সরজনী জাহাজ গঙ্গায় ভাসছে, তার জন্য শহরের নামি দামি লোক আসছে। পার্টি হবে, সারা রাত পার্টি হবে। আমাকে ওই জাহাজে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাব। তুমি একটা কাজ করো, তৈরি থেকো। সন্ধ্যা 6টার সময় তৈরি থেকো, আমি তোমাকে নিয়ে যাব। নতুন বৌঠান জ্যোতি দাদার জন্য অপেক্ষা করে রইল, কিন্তু জ্যোতি দাদা নতুন বৌঠানকে নিতে এলো না। বৌঠান সেদিন বুঝেই গেছিল এই গোটা ঠাকুর বাড়িতে তার প্রয়োজন ফুরিয়ে এসেছে, তাই হয়তো সে আত্মহত্যার পথটাই বেছে নিল। নতুন বউ, নতুন বউ, নতুন বউ, নতুন বউ, কথা বলছো না কেন? নতুন বউ, রবি, রবি, তোর বউটার কি হলো? নতুন বউ, কথা বল, কথা বলছো? বউটা, নতুন বউ, নতুন বউ, বউটা, নতুন বউ, কথা বল, কি হয়েছে? নতুন বউ, নতুন বউ। যে রাত মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাত মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। এইভাবেই নানা টানা পড়েন, উত্থান পতন, এসবের মধ্যেই সময় বদলাতে থাকলো। আর মৃণালিনীও ধীরে ধীরে বড় হয়ে উঠল। এতদিনে জ্যোতি দাদার জাহাজের ব্যবসাটাও প্রায় তলানিতে ঠেকে গিয়েছিল। দিনে দিনে মানুষটাকে এক অসহায় বোধ গিলে খাচ্ছিল। আমি ভবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো প্রাণ। কে? ও তুমি? তা ঘরে ঢোকার আগে একবার অনুমতি নেওয়া তো দরকার। বাহ, প্রিন্স জ্যোতিরিন্দ্রনাথকে নটি বিনোদিনীর ঘরে আসতে অনুমতি নিতে হবে? হ্যাঁ, নিতে হবে বই কি। এখন নটি বিনোদিনীর পেছনে পাড়া শহর ছুটছে। হাতি যখন জলে পড়ে চামচিকেতেও লাথি মারে। আর আমার জাহাজের ব্যবসাটা ডুবে যাবার পর থেকে দেখছি তোমার হলো পাল্টে গেছে। এই প্রিন্স জ্যোতিরিন্দ্রনাথ, কাকে তুমি চামচিকে বলছো? আমি তোমার সেই ঘরের সেই নাচনেওয়ালি নই। শয় শয় দর্শক আমাকে দেখে হাত তালি দেয়। স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন। বড্ড দিমাগ হয়েছে না? যদি না যাও তাহলে কিন্তু আমি দারোয়ান ডাকতে বাধ্য। যাও। যে রাত মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাত
বাহ, আজকে আমার ফুলিকে তো বেশ সুন্দর লাগছে। যাক, আমার সৌভাগ্য, আমার স্বামী আমাকে ভালোবাসার নজরে দেখলো। কেন, তোমায় বুঝি আমি ভালোবাসি না? সেই সৌভাগ্য আমার কোথায়? কাল রাতেও তো ঘুমের ঘরে আপনি কাদম্বরী কাদম্বরী বউঠান করছিলেন। আবার সেই এক কথা। একটা মানুষ মারা গেছে, তাকে নিয়ে এত কাটাছেঁড়া কেন? নাকি মানুষটাকে মরে যাবার পরেও তোমরা শান্তি দেবে না? আপনি সত্যি বলুন তো, আপনার মনে কাদম্বরী বউঠানের কোনো জায়গা নেই? আছে, আছে, কিন্তু আজ আমাদের বিবাহ বার্ষিকী। তোমার থেকে আমার ভালোবাসা পাওয়ার আছে। পারবে না আপন করে নিতে আমাকে? বলো না। কি হলো? না, এখন না। বৌঠান, প্রেম পেল না সখী, প্রেম পেল না সখী। কি রবি, তোমাকেও তোমার বউ ছেড়ে চলে গেছে তো? আজকের দিনে এসব কেন? আজকে তো রবির বিবাহ বার্ষিকী। রবি, এই বাড়িতে কেউ ভালোবাসা পাবে না। দিনের পর দিন মদ খেয়ে তুমি উচ্ছন্নে যাচ্ছ। আমি বড় ভাই হিসেবে তোমাকে শাসন করতে বাধ্য হচ্ছি। কি হয়েছে? কি ব্যাপার? মনে হচ্ছে বলুবাবুর রাগ হয়েছে। রাগ তো হবেই। আমার ছোট কাকি সারাদিন এতই ব্যস্ত যে সে তার বলুর কথা ভুলেই গেছে। কি করব বলো, আজকে তো আমার বিবাহ বার্ষিকী, স্বামীর তো আদর যত্ন করতেই হবে। হ্যাঁ, স্বামীকে আদর যত্ন করো, আমার দিকে আর খেয়াল রাখতে হবে না। আচ্ছা বাবা, ঘাট হয়েছে, এই তো ছাদে চলে এসেছি। সারাদিন আমার কাছে থাকবে? বলো, কি হচ্ছে নাকি? হ্যাঁ মা, কি হয়েছে? সারাদিন কোনো কাজকর্ম নেই তোর? এই ছাদে বসে থাকলেই হবে? আর ছোট বউ, তুমি এখানে বসে সারাদিন কি করছো ওর সাথে? তোমার কি কোনো কাজকর্ম নেই? আজকে বলে তোমাদের বিবাহ বার্ষিকী, যাও নিজের বড়ের কাছে যাও, যাও যাও এখান থেকে। সামনে মাসে তোমার বিয়ে ঠিক করে দিচ্ছি, এবার এই বাউন্ডালের ভাবটা কাটাও। রবি কাকা এসেছে, যা দেখা করে আয়। রবি কাকা? সবাই তো জানে যে আমি বেশিরভাগ সময়টাই এই সার্কুলার রোডের বাড়িতে চলে আসি সময় কাটাতে। আচ্ছা রবি কাকা, তুমি তো রোমান্টিক মনে ভাবো অজানাকে জানা, মানে টু পারসিউ দ্য আননোন। শুধু অজানাকে জানা না, অজানাকে জানার চেষ্টা। তুমি তাহলে এখন কোন রহস্যের অনুসন্ধান করতে চাইছো? রবিকা, কিছু মনে করো না রবিকা, তোমার থেকে আমি বয়সে ছোট হলেও না বলে থাকতে পারছি না। আজকের দিনটা তোমার বিবাহ বার্ষিকী, তোমার জোড়াসাঁকোতে থাকার কথা, আর তুমি এখানে। ঠিক আছে, সবার যখন আমাকে নিয়ে অসুবিধা, তাহলে আমি চলে যাচ্ছি। চলি।
মন খারাপ কেন? আসলে কি বলতো বৌঠান, আমার সাধের সরোজিনী জাহাজ বিক্রি হতে চলেছে। আসলে কি বলতো, অত বড় জাহাজ টেকানোর অর্থ আমার কাছে নেই। আমি ধীরে ধীরে ভিখারি হতে চলেছি, শেষ হয়ে যাচ্ছি আমি। আসলে সবটাই কাদম্বরীর হায়। কাদম্বরীর একটা স্বাদ লেগেছে আমার জীবনে। কাদম্বরী মোড়ে তো সব কালি করে দিয়েছি। বাবার স্বামীকে নিয়ে আমি যে কি করব? বলছি দিদি, বলো কোথায় গো? সারা বাড়ি খুঁজলাম, ওকে খুঁজে পেলাম না। আচ্ছা, তোমার কি আমার ছেলের খোঁজ করা ছাড়া আর কোনো কাজ নেই? শুনলাম বলুন নাকি বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, ছেলের বিয়ে তো দেবই। আমি শাহানা। জীবনটা আমার আপন বেগে বয়ে চলা ছোট্ট নদীর মতো। হঠাৎ সেখানে বাঁধ পড়ল। যখন জানতে পারলাম আমার বিবাহ নাকি স্থির হয়েছে কলকাতার নাম করা ঠাকুর পরিবারের এক পাত্রের সাথে। আপনি ঘুমোবেন না? আমি কি আপনার পাটা টিপে দেব? বিরক্ত করো না তো। কেন বিরক্ত করো আমায়? একটুও কি শান্তিতে থাকতে দেবে না? তুমি কি চাও ঘর থেকে বেরিয়ে যাই? নইলে বলো আমি বেরিয়ে যাচ্ছি। তোমরা তো জানোই আমার বয়স দিনে দিনে বাড়ছে, চারিদিকে আমাদের জমিদারি ছড়িয়ে আছে, সেসব জমিদারি দেখবে কে? তাই আমি চাই যে শিলাইদহে যে জমিদারি সেটা বরং জ্যোতিই দেখুক। মাফ করবেন বাবা মশাই, কাদম্বরী মারা যাবার পর থেকে আমার মানসিক অবস্থা ভালো নেই,
তাই আমি এই মুহূর্তে নতুন কোনো দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় নেই। আপনি বরঞ্চ এই দায়িত্বটা রবিকেই দিন। উত্তম প্রস্তাব। রবি, তুমি বরং তাহলে শিলাইদহ হতে যাও, আর সেখানকার জমিদারিটা তুমিই সামলাও, বুঝলে? রবি কাকা আমাকে ছেড়ে শিলাইদহ হতে চলে যাচ্ছে। এ কটা দিন তুমি এখানে আসতে, সময়টা যে কিভাবে কেটে যেত, এখন কি করবো বুঝতেই পারছি না। তাহলে রবি, বাবা মশার আদেশ, তোমাকে আবার শিলাইদহ যেতে হবে। শিলাইদহটা শুনেছি পুরোটাই গ্রাম বাংলা। শহর ছেড়ে কি তোমার গ্রামে ভালো লাগবে? কলকাতার ছেলের গ্রামে থাকাটা অসম্ভব। কিন্তু রবি তো গ্রাম ভালোবাসে, তাই না? রবি, আমি তো মুখোশুখো মানুষ, কিন্তু আমি তো গায়ের ছেলে। এই আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ধান গাছ, এগুলো এগুলো তোমার ওই ছড়া লেখার কাজে লাগবে গো। একটা কথা ভুলে যেও না রবি, কবিতার জন্য প্রকৃতিকে খুবই কাছে পাওয়া দরকার। এটাই কবি বিহারীলালের কথা। শ্যাম কাকা তো ঠিকই বলেছে, আমি তো ধান ক্ষেত দেখতে চাই। বলুবাবুর যে দেখছি মন খারাপ। আমার মনের খবর রেখে তুমি কি করবে? তোমার তো এখন কাকার সাথে শিলাইদহ যাচ্ছ, আনন্দ আর ধরে কোথায়? আমি তোমার রবি কাকার সঙ্গে কথা বলে নিয়েছি, আমাদের সঙ্গে তুমিও শিলাইদহ যাচ্ছ। মানে? মানে আবার কি? ওই বাক্স পাটনা পোষাও, রবি দাদা শিলাইদহ যাচ্ছে, আমাকেও যেতে হবে, আর তোমরাও যাবে। না না, চলি বলতে নেই, বলো আসি। আর তোমার মুখটা তো ভার কেন বলো দেখি? তুমি শিলাইদহ যাচ্ছ কি করতে? জমিদারি দেখতে যাচ্ছ। খুশিতে ডাকো, খুশিতে। আরে হতচ্ছাড়া, এখন বউ নিয়ে যাচ্ছিস, আসার সময় যেন ছেলে পুলে নিয়ে আসিস। হ্যাঁ, এবার চলে এলাম পদ্মা আর ইছামতি দিয়ে ঘেরা এরূপ কথার শিলাইদহতে। এই সেই বটতলা, যেখানে আপনার পূর্বপুরুষরা জমিদারি সামলিয়েছে। রবি দাদা, আপনার কুটি বাড়িতে একটা সিংহাসন আছে, আপনার পূর্বপুরুষরা ওই সিংহাসনে বসে জমিদারি সামলাতো। আপনি মাটিতে বসবেন না, ওই সিংহাসনে বসে সামলাবেন। বনমালী, আমি রবীন্দ্রনাথ। তাই কে মাটিতে বসেছে, কে সিংহাসনে বসেছে, আমি এসব বিবেচনার মধ্যে যাব না। প্রজারা মাটিতে বসেছে, তাই আমিও মাটিতে বসেই জমিদারি সামলাবো। এরকম জমিদার এই প্রথম দেখলাম। শিলাইদহতে এসে আমার কলম বাংলার মেঠো সুরের সাথে মিশে একাকার হয়ে গেল। রবীন্দ্রনাথ হয়ে উঠল বাউল রবীন্দ্রনাথ। মৃণালিনীর সাথে আমার যে কতটা দূরত্ব বেশি তা বুঝতে পারলাম এই শিলাইদহতে এসে। সারাদিন সে বলুকে পাশে পেয়ে কতটা খুশি, সেই খুশি, সেই আনন্দ হয়তো কোনোদিন আমি মৃণালিনীকে দিতে পারতাম না। এই বটটা যে এতদিন ধরে বাইরে পড়ে আছে, একটু চিঠিটা লিখে তো খোঁজ খবর নিতে পারো। চিঠি? ওই অওয়া কতটুকুই ওনার মুখ থেকে শুনেছি। আমাকে একটু ভালো করে শিখিয়ে দিও, তাহলে আমি চিঠি লিখতে পারবো। নিয়ে এসো, স্লেট পেন্সিল নিয়ে আসবে, লেখাপড়াটা শিখিয়ে দেবো। মুখ পুরি কোথাকার। ও মা, এত বড় মেয়ে লিখতে জানে না। শাহানের কি দুঃখ বল, নিজের স্বামীকে চিঠি লিখবে কিন্তু সে পারবে না, কারণ সে নিরক্ষর। শাহানা, তুই দুঃখ করিস না, তোর দুঃখ আমি বুঝি। আমরা তো সবাই বিয়ের পরেই লেখাপড়া শিখেছি বরের কাছ থেকে। বাবা, তুমি তো ঠাকুর বাড়ির নাম করা লেখিকা, স্বর্ণকুমারী বলে কথা। তুমি ওকে অক্ষর গানটা শিখিয়ে দাও। এখন তো অনেক স্কুল খুলেছে মেয়েদের জন্য,
শাহানা, তুই সেখানে ভর্তি হ। বাবা, বরের সাথে প্রেম করতে গেলে আবার স্কুলে ভর্তি হতে হবে? কালকে থেকে স্লেট পেন্সিল নিয়ে আয়, বুঝেছিস পাগলি? কিচ্ছু জানে না, কিছুতেই পাচ্ছে না। কখন দিয়ে শেখাচ্ছে তোকে? এই সুযোগে আমি লেখাপড়া শিখি। শিখে গেছো? হ্যাঁ রে, চিঠি লিখতে শিখে গেছি। আর এই চিঠিটা আমি আমার বরকে পাঠাবো। আমার বর আসবে আর আমাকে দেখে আমাকে ভালোবাসবে। যা, এই চিঠিটা ডাকে দিয়ে দাও গো, দাও, আমি ডাকে দিয়ে আসি। নিজের যত আবেগ ঢেলে দিতাম আমার কবিতায়, আমার গানে। আর আমার প্রিয় ভাইজি ইন্দিরাকে চিঠি লিখে নিজের একাকিত্ব, নিঃসঙ্গতা কাটিয়ে তুলতাম। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি আমার ছেলেটাকে যে এতদিন ধরে তুই চিঠি লিখিস, তার কোনো উত্তর দেয় না? না, এতদিন ধরে এত চিঠি লিখেছি, একটারও উত্তর দেয়নি। আমি রবিকে পাঠিয়েছি শিলাইদহতে মৃণালিনীর সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য। ওখানে বলেন্দ্রনাথের দরকারটা কি? ওকে ফিরিয়ে আনা উচিত। ঠিক আছে দাদা ঠাকুর, আপনার সিদ্ধান্তই সঠিক। আমি কালকেই শিলাইদহ রওনা হচ্ছি। তোমার উপরে যেন আমার একটা নালিশ রয়েছে। তুমি তো সবাইকে নিয়ে লেখো। এই তো কদিন আগে দেখলে চৈতালি, তুমি তো আমাকে নিয়ে লিখতে পারো। বনমালী, রবিকা, দাদা ঠাকুর আমাদের এখানে পাঠালেন তোমার খোঁজ খবর নেওয়ার জন্য। তোমরা এসেছো, খুব খুশি হয়েছি জানো। তা চলো কুটি বাড়িতে চলো। অবশ্যই যাব, কিন্তু তার আগে বলেন্দ্রনাথ কোথায় আছে সেটা খোঁজ নেওয়া বেশি দরকার। কি হে বলেন্দ্রনাথ, কেমন আছো? তোমরা? তোমার মা, তোমার স্ত্রী তোমার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। তাই দাদা ঠাকুরের আদেশে তোমাকে জোড়াসাঁকোতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আরে পাগল ছেলে, এরকম বাচ্চাদের মতো কাঁদতে আছে? ওরা আমাকে জোড়াসাঁকোতে ফিরিয়ে দিয়ে যাওয়ার জন্য জোর করছে। আচ্ছা, আমি তোমাকে ছাড়া কি করে থাকবো বলো ছোট কাকি? আসলে কি বলো তো, এই ঠাকুর পরিবারের সবাই খুব নিষ্ঠুর। সবাই কারো ইচ্ছেটা বোঝে না। কি ব্যাপার বলেন্দ্রনাথ, শিলাইদহ থেকে ফেরার পর থেকে তুমি এখন মন মরা হয়ে বসে থাকো।
পড়াশোনা করো না, সাহিত্য চর্চা করো না, কারণটা কি? আমার আর কিছু ভালো লাগে না দাদা ঠাকুর। কি ব্যাপার, আজ হঠাৎ আমার উপর এত সোহাগ? ইন্দিরাকে চিঠি লিখবে না? না, আজ আর চিঠি লেখার মন নেই। বাবা মশাই কি বলেছেন মনে আছে তো? খুব তাড়াতাড়ি এরা একটা নাতি নাতনির মুখ দেখতে চায়। দেখো না, ছেলেটার জ্বরটা তো কমছে না। জলপটিটা ঠিক করে দে না। জ্বর কমেছে? না, জ্বর তো কমছে না, সামনে বেড়েই চলেছে। আরে জ্বরটা কমবে কি করে? তার জন্য একটা ভালো ডাক্তার দরকার। অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করো। কোনো ভালো ডাক্তার আছে? চলো, আমার জানাশোনা একজন ভালো ডাক্তার আছে, চলো ওনার সঙ্গে খবর করি। চলো। হয়ে গেল, এত বড় ডাক্তার দেখানো হলো, ওষুধও খাওয়ানো হলো, তো ছেলের জ্বরটা কেন কমছে না? আচ্ছা, ও ও ও কান্না নিচ্ছে? হ্যাঁ, বলুর শরীর খারাপ, এটা খুবই দুঃখজনক, কিন্তু এই মুহূর্তে তোমাকে জোড়াসাঁকোতে পাঠানো আমার পক্ষে তো সম্ভব না। অঘটন ঘটে গেছে রে। কি বলছো তুমি এগুলো? আরে তোর ছেলে আর নেই রে, তুমি চুপ করো। সব যে হয়ে গেল আলো, নিভে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল আলো, নিভে গেল দ্বীপের আলো। কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাওয়ার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 0122901701। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। এর জন্য তুমি দায়ী, তুমি দায়ী। কতবার বলেছিলাম আমাকে বলুর কাছে যেতে দাও। সত্যি রবি কাকা, এক্ষেত্রে কিন্তু জেদ করাটা একদম উচিত হয়নি।
আমার অভিজ্ঞতা বলে তুই বাবা হতে চলেছিস। বাহ, এ তো দারুণ সুখবর। রবি কাকা বাবা হতে চলেছে। আচ্ছা কাকা, এ সময় কিন্তু কাকিকে এখানে রাখা ঠিক হবে। সবাই চলো এবার জোড়াসাঁকোতে। আরে কি আনন্দ, কি আনন্দ! ওই ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। কি শান্তি, কি শান্তি! কি শুনছি রবি, আজকাল তুমি আজকাল জমিদারির কোনো কাজকর্মই দেখছো না শিলাইদহতে? তুমি কাছারি বাড়িতেও বসো না, সারাদিন তুমি নৌকায় বসে থাকো, এর মানেটা কি? বাবা মশাই, ওখানে আকাশটা অনেক বড়, অনেক জল, অনেক বায়ু, বুঝলাম, কিন্তু খাজনা আদায়ের জন্য কি করেছো তুমি? আমি বকেয়া খাজনা আদায়ের জন্য প্রজাদেরকে পত্র পাঠাই বাবা মশাই। খাজনা আদায় করতে গেলে নিজেকে যেতে হয়, না হলে লোক পাঠাতে হয়। ওখানে পত্র সাহিত্যের কোনো স্থান নেই, বুঝলে? ওরে হতভাগী, এখন তোর ভাগ্য আর আমার ভাগ্য একই রকম। তুইও বেদবা, আমিও বেদবা। ওই ভবিষ্যৎ হবে পাথর বাটি করে, খাবি, আমিও খাবো। আমার কাছে সব খবর আছে। গতকাল রাতে তুমি বাবুঘাটের সামনে মদ খেয়ে পড়েছিলে, মাতলামা করেছিল। ছি জ্যোতি, ছি! তুমি ঠাকুর পরিবারের ছেলে প্রিন্স যতীন্দ্রনাথ। জ্যোতি, তুমি আবার সেই আগের জায়গায় ফিরে আসতে পারো না? সেই নাটক লেখা, হবে না দাদা, হবে না। যখনই আমি ভাবি কিছু করব, ওই কাদম্বরীর হাতটা আমাকে অক্টোপাসের মতো গিলে গিলে খাচ্ছে। যখনই ভাবি আমি কবিতা লিখব, নাটক লিখব, আমাকে কাদম্বরী হায় নরকের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে। তোকে শুনবো না গো, হবে না, ভয়া বলে বিধি বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগরে। তোমাকে আবার শিলাইদহ যেতে হবে বাবা। আবার শিলাইদহ? রবি, তোমাকে কিন্তু একলাই যেতে হবে, কারণ বৌমা এখন পোয়াতি, বৌমাকে নিয়ে যাওয়া যাবে নাকি? আরে মারছো কেন ওকে? ও দাদা বাবু, আমাদের এই ফুল বাগান থেকে গোলাপ ফুল চুরি করেছে। বাবু গো, আমাকে আর মেও না বাবু, আজকে আমাদের বনদেবীর পুজো বাবু, তাই দুটো গোলাপ ফুল তুলতে এসছি বাবু, আর হবে না বাবু। ও এই ব্যাপার। আচ্ছা শোনো, এবার থেকে ফুল চুরি করো না, মানে গাছ থেকে ওঠা ছিল না। যেগুলো মাটিতে পড়ে থাকবে সেগুলো নাও, নিয়ে পুজো করো। বনদেবীর পুজো বলে কথা। ঠিক আছে, মাটিতে যেগুলো পড়ে থাকবে সেগুলো নাও, গাছ থেকে ছিল না, ঠিক আছে? এই একে ছেড়ে দে, যাও। ও বেটা, তোর এত বড় সাহস, আমাকে জিভ ভাঙানো দেখে তো জিভ টাকার কত বড় হয়েছে। এই দেখ, শিলাইদহতে থাকার সময় আমি গ্রামের মানুষের সাথে মিলেমিশে গেছিলাম, ওদের জীবনধারাকে বুঝতে শিখেছিলাম। ওখানকারই একটি মেয়ে, তার নাম ছিল পারুল, সহজ সরল, অশিক্ষিতা, একেবারে মাটির মানুষ। তার একটি প্রেমিক ছিল, তার নাম ছিল গোবিন্দ। সে ছিল গরিব, কিন্তু সে গোবিন্দকে খুব ভালোবাসত।
গোবিন্দর সাথে কখনোই তাকে মেলামেশা করতে দিত না। তবুও সে গোবিন্দকে ছেড়ে থাকতে পারত না। গোবিন্দ 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 গোবিন্দ। একটি সরল সহজ মেয়ের ভালোবাসা আমি এইভাবে উপলব্ধি করতে পেরেছিলাম। তারপর একদিন সে গোবিন্দর সাথে পালিয়ে গেল। কিন্তু গ্রামের লোকেরা গোবিন্দকে ধরে পিটিয়ে মারলো। বাবা, তোমার মেয়েকে তুমি সুখী দেখতে চেয়েছিলে না? দেখো দেখো আমি কত সুখী, দেখো। আমি নিজের কানে শুনেছিলাম সেই মেয়েটির কান্না। এই সব কিছু আমার কবিতার ভাষার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছিল। আমি রবীন্দ্রনাথ। চিঠি এসেছে, চিঠি জোড়া ঠাকুর থেকে চিঠি এসেছে। কি লেখা আছে আমি তো পড়তে পারি না। কি লেখা আছে? ওরে, আমি বাবা হয়েছি, কন্যা সন্তান হয়েছে আমার, কন্যা সন্তান হয়েছে। নাম কি নাম দেব? আমরা না দুটো পছন্দের ফুল আছে, একটা মাধুরী একটা বেলফুল। তাই জন্য ওর একটা নাম দেব মাধুরী লতা, আর তার নাম দেব বেলা। পূর্ণ কান প্রাণে সোহে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। জীবনলতা অবনতা তব চরণে, জীবনলতা অবনতা তব চরণে হরষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হরষ গীত উচ্ছ্বসিত হে
গগনে একলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে একলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে আনন্দ বসন্ত সমাগমে একলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত কি রে মা, বেলা তো গড়িয়ে গেল, খেতে যাবি না? আমার খেতে ইচ্ছে করে না। কেন? কালকে পাতে ঘি পড়েনি। ও হ্যাঁ, সত্যিই তো ঘি শেষ হয়ে গেছে। আমি তোর বাবাকে চিঠি লিখব যেন আরো বেশি বেশি করে ঘি পাঠায়। পড়েছিস চিঠিটা? আমি কি পড়তে পারি? কদিন আগে ঘি পাঠালাম, কত ঘি পাঠাবো? বারবার চেয়ে যাচ্ছে। শোন, আমি আজকে কড়া করে একটা চিঠি লিখব। কি হয়েছে মা? কি হয়েছে মা? সামান্য একটু ঘি চেয়ে চিঠি লিখেছি বলে এই তার চিঠির ভাষা? আমি তোর বাবাকে আর কোনোদিনও চিঠি লিখবো না, কোনোদিনও না। তুই জানিস আমার কত মন খারাপ? ওই জোড়াসাঁকো থেকে একটাও চিঠি আসে না আমার, আর তার উপর তুই এরকম করছিস। ও তাই বুঝি রবি দাদার মন খারাপ। আচ্ছা, তুমি রবি কাকার সাথে সবসময় ঝগড়া কেন করো? রবি কাকা তো তোমাকে চিঠির পর চিঠি লিখে যাচ্ছে, কিন্তু তার চিঠি তুমি একটাও উত্তর দাও না। আমি আর চিঠি লিখে কি করব? তোমার রবি কাকা তো সারাদিন তোমাকেই চিঠি লিখে। এটাই তো তোমার ভুল ধারণা। তুমি রবি কাকার সহধর্মিণী, তার স্ত্রী, আর আমি তার ভাইজি। আমি তোমার জায়গা কোনো দিনও নিতে পারবো না। তুমি রবি কাকাকে এক্ষুনি চিঠি লিখো, আমি বসে থেকে দেখবো। আমার বাবাকে আমি চিঠি লিখবো। ও বাবা, আমাদের বেলা এত বড় হয়ে গেছে। শোনো, বহু বছর আগে আমি ভুবনডাঙ্গায় ভুবন মোহন সিংহের কাছ থেকে 5 টাকা বাৎসরিক পাট্টা হিসাবে 20 একর জমি আর 2টো ছাতিম গাছ আমি নিয়েছিলাম। সেই স্থান আমি ব্রাহ্ম সভা হিসাবে ব্যবহার করতাম। আমি ভাবছিলাম ওখানে একটা ব্রাহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠিত হোক। আমার জাহাজের ব্যবসা ডুবে যাওয়ার পর থেকে আমার মনোবল এমনিতেই ভেঙে গেছে। আপনি বরঞ্চ এই মহান দায়িত্ব রবিকেই দিন। আমিও ঠিক তাই ভাবছিলাম। তুমি কি বলো রবি? ব্রাহ্ম বিদ্যালয় মানে আমার এত দিনকার স্বপ্ন সফল হবে। আজকে কত দূর হাঁটাবে কে জানে। এসো সবাই, সবাই আসো। বাহ বাহ বাহ, অনেক সুন্দর বাড়ি, দারুণ, খুব সুন্দর। এই তোমরা সব পরিষ্কার করো, পরিষ্কার করো, তোমরা পরিষ্কার করো। ভালো করে করবে। হ্যাঁ করতেছি। ভালো করে পরিষ্কার করো। বসে থেকে একবারে কুকুরটা পড়ে গেল রে। এই ঠিক করে কর, বাবুদের পছন্দ হচ্ছে না। আরে ওই যে কথা।
अग्निवीरे पुरोहित यज्ञस्य देवमृत्विजम् होतारं रत्नधातमम् आनन्दलोके मङ्गलालोके বিরাজ সত্য সুন্দর আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহা গগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহা গগন মাঝে বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর গ্রহতারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে গ্রহতারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে করিছে পান করিছে স্নান। আমি আমার স্ত্রী আর সন্তানদের নিয়ে এই শান্তিনিকেতন আশ্রমে রয়ে গেলাম। অন্যদিকে জ্যোতিদাদা বেছে নিল একাকিত্বের পথ। সে সবার কাছ থেকে নিজেকে উঠিয়ে নিতে চাই। গ্রহতারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে গ্রহতারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর জ্যোতিদাদা চলে গেল রাঁচিতে, আর আমরাও তার বিরহ সহ্য করতে পারলাম না। তাই আমরা সবাই মিলে ছুটে গেলাম রাঁচির উদ্দেশ্যে। জ্যোতি জ্যোতি এই রাঁচিতে এসে তোমাকে খুঁজেই বেড়াচ্ছি দাদা, শেষমেশ দেখা। আচ্ছা ঠাকুরপো, তোমার বাড়িটা কোথায় বলো তো? আমার বাড়ি পাহাড়ের উপরে, জঙ্গলের মাঝে, নিরিবিলিতে। চলো। রবি, মেজ বউ, তোমরা বরঞ্চ জ্যোতির সাথে ওর বাড়িতে যাও। আমি এখানে বেশ কিছু রং বেরঙের অজানা পাখির সন্ধান পেয়েছি, আমি এগুলো দেখে আসছি। রবি, হাঁপিয়ে গেলে তো? দাদা
কত ওপরে তুমি বাড়ি করেছো? এত ওপরে কি করতে যে বাড়ি করেছো? জ্যোতি, এত হাঁটতে পারি? বাবা শোনো, কলকাতায় থাকতে থাকতে তোমরা অলস হয়ে পড়ো। চলো দেখো আমি কত উপরে থাকি। আর কত দূর দাদা? চল রে চল, এই ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান। সোনার হরিণ চারি গানটা গায়। একদম। আমার সোনার হরিণ চাই তোরা যে যাও বলছেন কেন দা বলছেন? পারো বাবা, তুমি সত্যি পাগল একটা। নতুন বলছেন খুব সুন্দর। বাহ, যেদিকে তাকাই সেদিকেই শান্তি। এই শান্তির জন্যই তো আমার এখানে আসা। ও বৌঠান, কি খাবার খাও? তোমার এই খাবার খেয়ে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে। শেক্সপিয়ারের সনেট আমাকে আবৃত্তি করে করে শোনাতে হবে। শেক্সপিয়ারের সনেট তো আমি আবৃত্তি করে শুনতে পারি। এর মধ্যে জ্যোতির আলাদা করে আবৃত্তি করার মধ্যে বিশেষত্ব কি আছে? আছে দাদা, আছে। জ্যোতি দাদার আবৃত্তির মধ্যে আলাদাই কিছু বিশেষত্ব আছে। আমরা তো এখন ঝর্ণায় দেখতে যাচ্ছি, তা যেতে যেতে হয়ে যাক উইলিয়াম শেক্সপিয়ারের সনেট। Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling buds of May, and summer's lease hath all too short a date. Sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed, and every fair from fair sometime declines by chance. সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতা? চলো 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 চলো, যাওয়া যাক, যাওয়া যাক। এক অর্থে আপনার সঙ্গে দেখা করে খুব ভালো, খুব মানসিক অশান্তিতে ভুগছি সিস্টার। সংসারের মায়া জলে বেঁধে পড়া তুচ্ছ মানুষ আমরা, দয়া করে আমাদের পথ দেখান। প্রকৃতিকে নিয়ে কবিতা লিখি, আধ্যাত্মিকতাটাও। আপনাকে পেয়ে আমরা ধন্য হয়ে গেছি। আমি বুঝিয়া পারিতেছি তোমরা সবাই মানসিক অশান্তিতে ভুগিতেছ। এর একটাই উপায়, মেডিটেশন, ধ্যান। চলো আমরা সবাই ধ্যানে বসি। আবার সবাইকে বিদায় দিয়ে আমি শান্তিনিকেতনে ফিরে এলাম। আরে সুরেন্দ্রনাথ আর কীর্তেন্দ্রনাথ, কাকে দেখছি আমি? কেমন আছো তোমরা? এই চলে এলাম শান্তিনিকেতন। এই তো দেখো কে এসছে। ভাবতে অবাক লাগছে কাকা, যে এত বড় একটা জমিদারের বাড়ির ছেলে এটা মাটির আশ্রমে নিজেকে মানিয়ে নিয়েছে। কি যে বলো সুরেন্দ্রনাথ, ওই যে বলেছিলাম আমি মাটির মানুষ, এই মাটির মধ্যে নিজেকে মিলিয়ে দিতে ভালোবাসি। তা যাই হোক, আশ্রমটা কেমন চলছে কাকা? কয়জন ছাত্রছাত্রী হলো? আসলে কি বলতো, একটা আশ্রম চালাতে গেলে যতটা অর্থের প্রয়োজন হয় সেই অর্থ আমার কাছে নেই। তাই আমি হয়তো বাবা মশাইয়ের এই স্বপ্নটা সফল করতে পারবো না। ছোট দিদিমণি, আমি আর হলদরের ম্যাম মিলে যা শুনলাম, রবি দাদা অনেক টাকার দরকার,
রবি দাদা আর আশ্রম চালাতে পারছে। যতই কষ্ট হোক আমি আমার সব গয়না দিয়ে তাকে সাহায্য করব। বনমালীর মুখে শুনলাম তোমার নাকি টাকার অভাব, তুমি আশ্রম ঠিক করে চালাতে পারছো না। দেখো যদি এই গয়না দিয়ে তোমার কোনো কাজে লাগে। এ মা, না, ছি ছি, আমি একটা পুরুষ হয়ে আমার কাজের জন্য তোমার ওইটুকু গয়না নিয়ে নেব? তা হয় না। লজ্জা কেন পাচ্ছ? আমার সব গয়নাই তো তুমি, আমার মাথার দিব্যি। এই সব গয়না তোমাকে নিতেই হবে, না হলে আমার মরা মুখ দেখবে। গয়না নিতে হবে গো দাদা বাবু। কি ব্যাপার, আজ হঠাৎ আমার উপর এত ভালোবাসা? শান্তিনিকেতন প্রতিষ্ঠার জন্য তোমাকে যখন পাশে পেয়েছি, কি বলবো, তারপর তোমাকে ভালোবেসে ফেলেছি। তার মানে এতদিন ভালোবাসোনি? এই না না, তা না, বাসতাম, কিন্তু এবার হয়তো একটু বেশি ভালোবেসে ফেলেছি। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। হিমালয় চিরকালই আমার খুব পছন্দের, তাই ভাবলাম মৃণালিনীকে নিয়ে মালপুতে ঘুরে আসি। সঙ্গে গেল সুরেন্দ্রনাথ আর কৃতেন্দ্রনাথ। কাকা, শুভ বিবাহবার্ষিকী। শুভ বিবাহ। শুভেচ্ছা জানাতে চলে এলাম। এই না রবিকা, তুমি বিশ্বাস করতে পারবে না, এই হিমালয়ের সৌন্দর্য আমাকে একদম পাগল করে দিয়েছে। আর এখানে খাঁচে খাঁচে রহস্য। আসলে কি বলতো, এখানে সবকিছুই কিছুটা আলো, কিছুটা অন্ধকার, কিছুটা আলো, কিছুটা অন্ধকার। তবেই না তোমার রহস্য খুঁজে পাবে। ওই দেখো, তোমাদের কাকিও আমাকে বুঝে নিয়েছে। বেশ অনেকদিন তো হলো, এবার আমাকে আর কৃতেন্দ্রনাথকে কলকাতা ফিরতে হবে। ও তো কাজ তো পড়ে আছে। না, কলকাতা যাবার দরকার নেই। আগামী দুদিনের মধ্যে আমি শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আশ্রমে অনেক কাজ আছে, বুঝলে, তাই আমি চাই তোমরাও শান্তিনিকেতন চলো।
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। শান্তিনিকেতন পরিদর্শন করতে এসে বুঝলাম এই আশ্রমকে টিকিয়ে রাখার জন্য রবিকে অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে। ও মা, ও রবি দাদা গো, রবি দাদা, দাদা গো, রবি দাদা, সর্বনাশ হয়ে গেছে। ছোট গিন্নির পেট ব্যথা করছে, পেট ব্যথা বলছে। তাড়াতাড়ি আসো, খুব শরীর খারাপ হচ্ছে। চলো 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 চলো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো গো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কেমন একটা করছে। কি হয়েছে? কি হলো? কি হয়েছে? আমাদের সবাই কেমন আছে? কলিকাতায় যেতে হবে দিদিমণিকে নিয়ে। না, তোমাকে কলিকাতা যেতে হবে না, আমার রোগ ঠিক হয়ে যাবে। তুমি তোমার আশ্রমে চলো। না রবিকা, তুমি এই আশ্রমের কথা ছাড়ো, তুমি ছোট কাকিকে নিয়ে কলকাতায় যাও। অসুস্থ মৃণালিনীকে নিয়ে জোড়াসাঁকোতে ফিরলাম। সারা বাড়িতে হইচই পড়ে গেল। এত লোকজন দেখে আমারও মনে অনেকটা বল এলো। কাকা, আর হোমিওপ্যাথি না, একটা ভালো অ্যালোপ্যাথি ডাক্তার দেখানো উচিত। তোমরা কোনো চিন্তা করো না, আমি সারাদিন ছোট কাকির কাছে থাকবো। কিছু বলবে? বলছিলাম কি, এবার থেকে আমাকে ঘরবন্দি হয়ে কাটাতে হবে? না না, তা কেন? তোমায় ডাক্তার দেখানো হবে, কদিনের মধ্যে তুমি সুস্থ হয়ে উঠবে, তাই না সুরেন্দ্রনাথ? ও ছোট কাকি, তুমি ভয় পাচ্ছ কেন? আরে বড় ডাক্তার আনা হচ্ছে, সুস্থ হয়ে উঠবে। মৃণালিনীকে দেখার জন্য নামি ডাক্তারকে ডাকা হলো। ডাক্তার পরীক্ষা করলো। কিছুতেই কমছে না। কেন? তোমরা কি ঠিকঠাক ওষুধ পাচ্ছ না নাকি? ঠিকঠাকই তো খাওয়াচ্ছি, কমছে না কেন বুঝতে পারছি না। তাই ডাক্তারকে আবার ডাকা হলো। পেটে ব্যথা কমছে না? আমার তো মনে হয় ঠিকঠাক ওষুধ আপনারা খাওয়াচ্ছেন না। আপনি ঠিক যেমন যেমন বুঝেন তেমন তেমনই ওষুধ খাওয়ানো হচ্ছে। ভালো ভালো খাবারও খাওয়াচ্ছি, আপনি যা যা খাওয়াতে বলেছিলেন সব খাওয়াচ্ছি। আরে এর থেকে তো আমাদের গ্রামের ওই কবিরাজ ভালো, পাতা বেটে দিত, ওষুধ পালিয়ে যেত। পরিমা কি হচ্ছে না? কিছু মেডিসিন পরিবর্তন করতে হবে। মৃণালিনীর শারীরিক অবস্থা দিনের পর দিন অবনতির পথে। ডাক্তার তো দেখি কিছুই ধরতে পারছে না। ঠাকুর বাড়ির সমস্ত লোক মৃণালিনীর জন্য অস্থির হয়ে পড়ল। সবাই ভাবল আদৌ
মৃণালিনী সুস্থ হবে কিনা। এ কেমন ডাক্তারকে ধরে আনা হলো বলো তো? এ তো ধরতেই পারে না রোগীর কোন রোগ হয়েছে। কি সব ভুলভাল ওষুধ দিচ্ছে বলো তো? সে তো ঠিকই, যন্ত্রণায় তো কান্নাকাটি করছে রীতিমতো। আমি তো দেখে এলাম ছোট পাখি এখনো যন্ত্রণায় কাতরাচ্ছে। মনে তো হয় না আমাদের মৃণালিনী আর সুস্থ হবে। এরকম বলো না গো মাসি। ওরে পাগলি, বাঁচা মরা কারো হাতে নেই রে। ওগো বৌঠানরা, বাস্তব সত্য হলেও মেনে নিতে হয়, এটাই বিহারীলালের কথা। আমি তো চাকর বাকর মানুষ, কি আর বলবো, বাড়ির মানুষগুলোকে ভালোবেসে ফেলেছি। একটা ভালো ডাক্তার কি ডাকা যায় না? বুঝি না বাপু, ঠাকুর বাড়ির কি পয়সার অভাব? এটাই ঠাকুর বাড়ির ভবিষ্যৎ। বুঝেই গিয়েছিলাম মৃণালিনী আর সুস্থ হবে না। যতদিন গেল ওর শরীরের অবস্থা আরো আরো খারাপ হতে শুরু করলো। ডাক্তারও একসময় হাল ছেড়ে দিয়েছিল। মাঝে মধ্যেই দু চোখের জল হার ধরে রাখতে পারতাম না। যখন বুঝলাম শেষ সময় এসে গিয়েছে, ওকে খোলা আকাশের নিচে নিয়ে গেলাম। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর তোমার কি আমাকে কিছু বলার আছে? আমার আর তোমার যাত্রা মনে হয় এখানেই শেষ। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বাঁচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব দেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানি চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, জমবে ধুলা তান পোড়াটার তার গোলায়, কাঁটা লতা কাঁটা লতা উঠবে ঘরের দ্বার গোলায়। আহা জমবে ধুলা তান পোড়াটার তার গোলায়।
আমার প্রিয় জ্যোতি দাদার কাছে যখন মৃণালিনীর মৃত্যু সংবাদ গিয়ে পৌঁছালো, সে আরো ভরাক্রান্ত হয়ে পড়ল। সে শুধু আমার উদ্দেশ্যে চিঠি লিখল। চিঠিতে জানালো, ভালো থাকিস ভাই, সাবধানে থাকিস, নিজেকে সামলে নে, আর কোনোদিন কবিতা লেখা ছাড়িস না। ভোলারে মন ভোলা, ওরে আমার পথ ভোলা, জন্ম হলে মরণ হবে, বাঁচা মরার এই খেলা। মন ভোলা রে মন ভোলা, ওরে আমার পথ ভোলা, জন্ম হলে মরণ হবে, বাঁচা মরার এই খেলা। জন্ম হলে মরণ হবে, বাঁচা মরার এই খেলা। তা রবিকা, এখন কি করবে বলে ঠিক করলে? কবি মানুষ, কবিতা নিয়েই থাকবো। আর ছোট কাকি, ছোট কাকি এ চলে গেল, তার জন্য কষ্ট হচ্ছে না? কষ্ট তো হয়েছিল যখন সব থেকে ভালোবাসার মানুষ কাদম্বরী বৌঠান চলে গেছিল। সেই দুঃখ যখন কাটিয়ে উঠতে পেরেছি, এই দুঃখ কাটিয়ে উঠতে পারবো। মানুষকে এগোতে গেলে তার পিছু টানকে ভুলতে হয়, আর আমি আমার পিছু টানকে ভুলতে পেরেছি। সেটাই আমার ফ্রিডম। বুঝতে পেরেছি কাকা, ফ্রিডম, 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 ফ্রিডম মানে মুক্তি, ফ্রিডম মানে মুক্তি, মহামুক্তি। আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় আমার মুক্তি, ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলে। কাদম্বরী বৌঠানের মৃত্যু আমাকে শিখিয়ে দিয়েছিল সব থেকে কঠিনতর আঘাতকে মেনে নিয়ে তাকে কবিতার ভাষায় প্রকাশ করতে। হয়তো মৃণালিনীর মৃত্যুর এই আঘাতে আমার কবিতার লাইনে মিশে যাবে। জীবনে আরো কত ওঠা নামা দেখতে হবে, সবটাই তো মিশবে কবিতার লাইনে। কারণ আমি যে কবি, আমি রবীন্দ্রনাথ।